Ladies and gentlemen, you are under Love Area, the area of love. Story Shades Originals presents Love Area, the area of love. সপ্তাহের প্রতি বৃহস্পতিবার রাত ঠিক ৮:৪০-এ আমরা নিয়ে আসি একটা বুক ভরা ভালোবাসার গল্প। কারণ আমি ভালোবাসতে ভালোবাসি, ভালোবাসাকে ভালোবাসি, ভালোবাসাতেও ভালোবাসি। আর হ্যাঁ, আপনারাও চাইলে আপনাদের নিজেদের গল্প পাঠাতে পারেন আমাদের রেজিস্টার ইমেলে, মানে প্রেমের গল্প। আমাদের ইমেল 8.9lovearea@gmail.com। বানানটা বলে দিই, 8.9 LOVEAREA@gmail.com। অনেক হয়েছে, চলুন তাহলে এবার শুনে নেওয়া যাক লাভ এরিয়া। তোমার জন্য রইল অনুস্মিতা মিত্রের কলমে লাভ আজকাল। ভালোবাসা 4 অক্ষরের শব্দটার গভীরতা মাপার সাধ্য এখনো কারোর হয়নি। ভালোবাসা বলতে বোঝায় অন্যের ভালোতে বাস করাকে। আমরা আমাদের বাবা মা কিংবা ঠাকুরদা ঠাকুমা, দাদু দিদিমাদের মধ্যে যে মিষ্টি মধুর সম্পর্কগুলো দেখেছি, আজকালকার প্রজন্মে যেন সেটা হারিয়ে গেছে কোনো অতল সাগরে। এই জেনজি প্রজন্ম ভালোবাসার কত রকমের টার্মস অ্যান্ড কন্ডিশন বের করেছে। সিচুয়েশনশিপ, বেঞ্চিং, হোস্টিং, ব্রেড ক্রাম্বিং, আরো কত কি। তবু এই প্রজন্মের মধ্যেও এমন কিছু মানুষ আছে যারা এখনো ভালোবাসা মানে একজনের প্রতি আসক্তিকেই বোঝে, যারা এখনো অপেক্ষা করে সেই হাতছানির, যে হাতছানিতে সাড়া দিলে খোঁজ খবর পাওয়া যায় নীল দরিয়ার। তবে যারা সত্যি সত্যি ভালোবাসতে জানে, তাদের কপালে কি সেই সত্যিকারের ভালোবাসাটা জোটে, নাকি তাদের অবহেলার শিকার হতে হয়? প্রজন্ম যাই হোক, ভালোবাসা আর প্রতারণা মুদ্রার এপিঠ আর ওপিঠ। না হলে রবীন্দ্রনাথ এত বছর আগে লিখে যেতে পারতো না। সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায় এমনই মায়ার ছলনা। এরা সুখের লাগি হ্যালো, বল। তুই সারাদিনে একবারও ফোন করলি না কেন? তুই এটার জন্য ফোন করেছিস? আমি এখন অফিসে আছি, আমি সন্ধ্যায় বাড়ি গিয়ে ফোন করছি তোকে। সিদ্ধার্থ আর অনন্যা একে অপরকে চেনে ওদের সেই কলেজ লাইফ থেকেই। সিদ্ধার্থ তখন ইঞ্জিনিয়ারিং পড়ছে আর অনন্যা ইংলিশে অনার্স। দুজনের আলাপ হয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো দৌলাতে। তবে সিদ্ধার্থ আর অনন্যা একে অপরকে প্রথমবার দেখেছিল একটা বিয়ের বাড়িতে। অনন্যার পিসির মেয়ের বিয়ে ছিল সেবার, আর সিদ্ধার্থ ছিল পাত্রপক্ষের বন্ধুর ভাই। অনন্যার গায়ের রংটা একটু চাপা হলেও ওর আলগাচটক ব্যাপারটা কারোরই দৃষ্টিগোচর হয় না। যার মধ্যে সবচেয়ে ভয়ানক হলো ওর মার্বেল বলের মতো চোখ দুটো। চোখ দুটো টানা নয়, তবে খুব গভীর, যে গভীরতায় ডুব দেওয়া মানে দুঃসাহস। বিয়ে বাড়িতে চাপা রঙের হলেও লাল শাড়িটা ওর গায়ে একেবারেও ক্যাটক্যাট করেনি। প্রথমবার দেখেই সিদ্ধার্থ মুগ্ধ হয়ে গেছিল। বিয়ের বাসরে সিদ্ধার্থ বসে সেদিন গিয়েছিল। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্তবেণী পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। অনন্যা বেশ বুঝতে পেরেছিল ব্যাপারটা। তারপর কিছুদিন পর সিদ্ধার্থ ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। আপনি স্নিগ্ধা বৌদির বোন তো? প্রথম বাক্যালাপ এইটুকুই হয়েছিল। পরের দিকে যদিও ব্যাপারটা পুরো পাল্টে যায়। সকালবেলা সিদ্ধার্থর গুড মর্নিং মেসেজ না পেলে আমাদের মেয়ের মানে অনন্যার দিনই শুরু হয় না। ও
ওদের সম্পর্কের বয়স 5.5 বছর। এই 5.5 বছরে দুজনেই অনেক স্বপ্ন দেখেছে নিজেদের ভবিষ্যৎ নিয়ে। একে অপরের সাথে কিভাবে কাটাবে সময়গুলো সবটা ভেবে রেখেছে। তবে গত বছর ধরে ছবিটা একটু অন্যরকম হয়েছে। যবে থেকে সিদ্ধার্থ চাকরি পেয়ে পুনেতে চলে এসেছে আর ওদের সম্পর্কটা লং ডিস্টেন্স রিলেশনশিপের তকমা পেয়েছে, তবে থেকেই মানসিকভাবে অনন্যা যেন একটু দূরে চলে যেতে থাকে। প্রতিটা সময় অনন্যার মনে হতে থাকে, কেন এই সময় সিদ্ধার্থ ফোন করছে না? যে মেসেজের উত্তর আগে 2 মিনিটে আসতো, এখন কেন 2 ঘন্টা পেরিয়ে গেলেও আসে না? সিদ্ধার্থ এখন কত দূরে? তাই অনন্যা শাড়ি পরলে কোন ঝুমকোটাই ওকে সব চাইতে বেশি মানাবে, কিংবা খোপা করলে চুলে গোলাপ দেবে নাকি জুয়ের মালা, সেটা বলার লোক নেই। আশেপাশের বন্ধুদের যখন অনন্যা দেখে খুব রাগ হয় ওর। কি সুন্দর ওরা প্রেমিক প্রেমিকারা একসাথে সব জায়গায় যায়, দুর্গাপুজোয় একসাথে যায়, 31st সন্ধে একসাথে কাটায়। এদিকে অনন্যার জন্মদিনের দিনও সিদ্ধার্থ ভিডিও কলে উইশ করে ওকে। অবশেষে 6 ঘন্টা পরে, মানে রাত 8টার দিকে অনন্যার ফোনে সিদ্ধার্থর ফোন আসে। এই যে মশার সময় হলো তবে। আমি কি খেলা করছিলাম? দেখছিস তো তুই কেমন রুডলি আমার সাথে এখন কথা বলিস। আচ্ছা, তুই এমন কেন ভাবিস বলতো? অফিসে চাপ থাকে, সবে 1 বছর হয়েছে। তুই জানিস তো এখানে যত বেশি খাটবো তত তাড়াতাড়ি উপরে উঠবো। এগুলো সব তো আমাদের ভবিষ্যৎ ভেবেই। রাখ তোর ভবিষ্যৎ, আমি তো বর্তমানটাও খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তোর অফিসে এতক্ষণ ধরে কাজ ছিল, রাত 8টা অবধি? রুমে এসে ভাতটা ভিজিয়ে রেখে গ্যাসের চাল ডাল বসিয়ে ঘরটা পরিষ্কার করে তোকে ফোন করলাম। আমি তো একাই থাকি, কেউ তো এসব কাজ করে দেয় না। আর এগুলো করে রাখলে তোর সাথে কথা বলতে বলতেই খেয়ে নিতে পারবো, নয়তো আবার ফোনটা রাখতে হতো। তুই এমন সবকিছু উল্টো ভাবে ধরিস কেন বলতো? ও আচ্ছা, বুঝলাম। যাক বাবা, অবশেষে ম্যাডাম তাহলে বুঝলেন। হুম। এই শোন, কাল তো নিউ ইয়ার, কি করবি কিছু ভাবলি? হ্যাঁ, ওই স্নেহার সাথে গিয়ে একটা সিনেমা দেখে কোনো একটা ক্যাফেতে যাব ভেবেছি। তুই? আমার ভাই অনেকদিন পর বেশ একটা ছুটি পেয়েছি, আমি লেপ মুড়ি দিয়ে ঘুমাবো। কবে যে তোর এই হাসিটা আবার সামনে বসে দেখতে পাবো কে জানে। এই, তোর মনে আছে আমরা প্রথমবার দেখা করেছিলাম এই 1 জানুয়ারিতেই, নিউ ইয়ারের দিনটায়? মনে আবার থাকবে না? একটি 22 বছরের ছেলে একটি 20 বছরের মেয়ের সাথে প্রথমবার দেখা করতে যাচ্ছে, তাও আবার কোথায়? কবরস্থানে। হ্যাঁ তো। আরে দূর, ওই সময় পার্ক স্ট্রিটের রাস্তা দিয়ে পাগলের মতো না হেঁটে নিরিবিলিতে পার্ক স্ট্রিট সিমেট্রিতেই তো বসা ভালো। হ্যাঁ, দারুণ বুদ্ধি তোর। তাছাড়া কি আর, তোরই তো আবার ওসব পার্টি ক্লাব এসবে সমস্যা হয়। তুই তো এত ভিড় ভাট্টা হই হট্টগোল পছন্দ করিস না। তবে সেদিন খারাপও লাগেনি জানিস, আমি তার আগে কখনো কোনো শ্মশান কিংবা কোনো কবরস্থান কোথাও যাইনি। সেদিন কবরস্থানে দাঁড়িয়ে বুঝেছিলাম আমি জীবনের সবচাইতে সত্যি, মানে এই ব্রহ্মাণ্ডের ধ্রুব সত্যির সামনে দাঁড়িয়ে। কি মৃত্যু? আরে না, ভালোবাসা। অত মৃত্যুগুলোর পাশে দাঁড়িয়েও সেদিন যখন দেখলাম তুই একটা লাল সালোয়ার পরে এগিয়ে আসছিস, বুঝেছিলাম পৃথিবীর প্রাচীন সত্য মৃত্যু, তবে তার চাইতেও যা চিরন্তন সত্য তা ভালোবাসা। ভালোবাসা মানুষকে অমরত্ব দেয়, দৈহিক অমরত্ব না, তবে আত্মিক অমরত্ব। নে, তোর সেই দার্শনিকের সুইচ আবার অন হয়ে গেল বল। দেখেছিস তো, এই জন্য আমি 5 বছর ধরে এই কথাটা বলিনি। আরে বাবা, রাগ করছিস কেন? তোর উপর আমি রাগ করব? আচ্ছা, তোর মনে আছে আমাদের পরের দেখাটা কোথায় হয়েছিল? কাকুর অফিসে। সেদিন কি দিন ছিল বল। আচ্ছা, আমাদের সবসময় এমন আজগুবি জায়গাগুলোতে দেখা হতো কেন বলতো? কি জানি। আচ্ছা, ভালো কথা, কাকু কাকিমাকে কি বললি? বাবা শুনছিল যে তোর নতুন শহরে দিন কেমন কাটছে, তো বললাম সবটাই। তারপরে ইনডিরেক্টলি হলেও জানতে চাইছিল আমরা কি ভাবছি ভবিষ্যৎ নিয়ে। ও, তো তুই কি বললি কাকুকে? আমি বললাম যে বাবা দেখো, ও তো সবে চাকরিটা পেলো, আর আমিও কয়েকটা মাত্রই টিউশন পড়াই। আমিও আগে চাকরি পাই, আর সিদ্ধার্থও আরেকটু উন্নতি করুক তারপরে।
এখনকার বাজারে তো একজনের আয়ের উপর নির্ভর করে সংসার চালানো যায় না। কি জানি, এত খরচা, এত চাপ। বাবা মায়ের বয়স হচ্ছে, কি যে হবে কে জানে। এইভাবে কখন যে ওরা একে অপরের সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ল, দুজনের কেউই সেটা টেরও পায়নি। পরের দিন সকাল গড়িয়ে দুপুর হলো। 1 জানুয়ারির বিকেল বেলায় অনন্যা স্নেহার সাথে সিনেমা দেখতে যাবে বলে সুন্দর করে সেজেছে। বেরোনোর আগে অনন্যা ফোন করে সিদ্ধার্থকে। সিদ্ধার্থ ঘুম ঘুম গলায় ফোনটা ধরল। হ্যালো, বল। তুই এখনো ঘুমোচ্ছিস নাকি? আমি কালকেই তো বললাম, এতদিন পরে ছুটি পেয়েছি, ঘুমাবো। তাই বলে এতক্ষণ? কিছু খাওয়া হয়েছে? ওই 8টার দিকে ঘুম ভেঙেছিল, তখন চা আর পাউরুটি খেয়েছি। তারপরে আর কিচ্ছু খাসনি? বাহ, বেলা 3টে বাজে, স্নানও তো হয়নি তার মানে। এই এত বেলায় কি খাবি? আরে কিছু একটা অর্ডার করে দিচ্ছি, দিয়ে যাবে এখন বাড়িতে। কি যে বলবো না আর। কিচ্ছু বলতে হবে না। তুই আজকে কোথায় সিনেমা দেখতে যাবি বলেছিলিস না? তো কখন যাবি? এই তো রেডি হয়ে গেছি, কিছুক্ষণ পর বেরোবো। এই শোন না, ভিডিও কল করবো? কর। উফ, খুব সুন্দর লাগছে রে তোকে। টিপ পরিসনি কেন? এই তো পড়ছি। ওই কালোটা পরিস না, লালটা পর। আচ্ছা বেশ, ঠিক আছে। বলতো এবার কেমন লাগছে? শুধু ঘোমটা তুলে দিলেই আমার বউয়ের মতো লাগছে। হ্যাঁ, বউ হওয়াটাই তো বাকি। এই শোন না, বল। শাড়িটা একটু নামা না। এই দেখেছিস তো, আমি বেরোতে যাওয়ার ঠিক আগেই তোর এই হরমোনটা জেগে ওঠে। খুব দেখতে ইচ্ছে করছে রে। তো তুই তো নেই এখানে। আমি এর মধ্যেই আসবো, দাঁড়া। আমার কিচ্ছু ভালো লাগছে না এখানে। কতগুলো দিন হয়ে গেল বলতো তোকে দেখলাম না। সিদ্ধার্থ লক্ষ্য করে অনন্যার কথাগুলো জড়িয়ে যাচ্ছে। বুঝতে পারে আর একটু বেশি সময় পেলেই অনন্যা কেঁদে ফেলবে। ওর এত সুন্দর সাজটা এক নিমেষেই নষ্ট হয়ে যাবে। তাই সিদ্ধার্থ তড়িঘড়ি বলে ওঠে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাব বললাম তো। তুই বেরোবি তো এখন, যা, এবার নয়তো দেরি হয়ে যাবে। আমারও এবার খিদে পাচ্ছে, খাবারটা অর্ডার করি। হ্যাঁ, খিদে তো এখন পাবেই। একটু দেখতে পেয়েছেন না? এই আর একটু দেখা না। এই ছাড় তো, আমাকে এক্ষুনি বেরোতে হবে, আমি রাখলাম। বেশ, তাহলে ফোন রাখতেই আজকে ছবিটা যেন আমার ফোনে চলে আসে। হ্যাঁ ঠিক আছে, চল তাহলে আসছি। হ্যাঁ, সাবধানে যাস, বাড়ি এসে মেসেজ করিস। এরপরে অনন্যা পৌঁছে যায় সাউথ সিটির সামনে। অপেক্ষা করতে থাকে স্নেহার জন্য। ঘড়ির কাঁটা প্রায় 5টা ছুঁই ছুঁই। এদিকে তখনও স্নেহার টিকিটাও পাওয়া যাচ্ছে না। এতক্ষণ অপেক্ষা করার পর স্নেহাকে আসতে দেখে অনন্যা বলে ওঠে, কি রে, এত দেরি? এসব ছাড়, দেখ কাকে নিয়ে এসেছি। মানেটা কি? এত কথা না বলে নিজেই দেখ না। অনন্যা ঘাড় ঘুরিয়ে পিছন দিকে তাকিয়ে দেখে একটা লেদারের জ্যাকেট, জিন্স পরা একটা ছেলে, যার চুলগুলো ভীষণ উস্কো খুস্কো আর এক গাল হেসে এগিয়ে আসছে ওদের দিকে। বিক্রম, তুই এখানে এতদিন পরে? কেমন আছিস? কবে এলি? বিক্রম হলো অনন্যার কলেজ লাইফের বন্ধু। বিক্রমের মধ্যে একটা আলগাচটক ব্যাপার ছিল প্রথম থেকেই। কলেজ শেষে হায়দ্রাবাদ গেছিল ফটোগ্রাফির কোর্স করতে। আরে উফ, দাঁড়া দাঁড়া, একসাথে এতগুলো প্রশ্ন করলে আমি উত্তর দেব কি করে? আমি ভালো আছি, আর আমি 1 সপ্তাহ আগেই কলকাতায় ফিরেছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না তুই এসেছিস। তোকে খুব মিস করতাম জানিস। কথাটা বলেই ভিড়ে ঘেরা রাস্তায় জড়িয়ে ধরল অনন্যা। আরে ঠিক আছে ঠিক আছে, আমি তো চলেই এসেছি। তবে এখনও যদি এখানে দাঁড়িয়ে থাকিস, সিনেমা কিন্তু তোদের জন্য দাঁড়িয়ে থাকবে না। চল, সিনেমা কিন্তু শুরু হয়ে যাবে। তুইও যাবি আমাদের সঙ্গে? হ্যাঁ, সেরকমই তো কথা হয়েছে আমার স্নেহার সাথে। তার মানে স্নেহা, তুই জানতিস বিক্রম আসবে, তাও আমাকে কিচ্ছু বলিসনি কেন বলতো? এসব বিক্রমের প্ল্যান, ওই তো আমায় বারণ করেছিল তোকে জানাতে। যদি জেনে যেতিস তাহলে এমন আনন্দ পেতিস বল? হ্যাঁ তা ঠিক, তবুও। এখন আর কোনো তবু কিন্তু নয়, এবার তো ভিতরে চল ভাই। এই তোদের চক্করে না আমার আজ মনে হচ্ছে সিনেমাটা দেখাই হবে না।
না না, চল চল স্নেহা, চল। হ্যাঁ হ্যাঁ চল, পরে সিনেমা দেখে বেরিয়ে গল্প করা যাবে। স্নেহা, অনন্যা আর বিক্রম সিনেমা দেখে যখন বেরোয় তখন প্রায় 8টা বেজে গেছে। উফ, কি ঠান্ডা পড়েছে। হ্যাঁ রে, চল তাড়াতাড়ি কোথাও একটা খেয়ে নিয়ে বাড়ি ফিরি। বিক্রম, তুই যাবি তো? হ্যাঁ চল। এরপর ওরা একটা রেস্তোরাঁয় গিয়ে বসলো। রেস্তোরাঁটা ভারী সুন্দর। তুই গার্লিক ব্রেড খাবি তো? তোর মনে আছে? কলেজ থেকে বেরিয়ে আমরা কম খেয়েছি। সত্যি কি দিন ছিল বল, ঝামেলা ঝঞ্ঝাটহীন, কোনো চাপ ছিল না সেই সময়, এত দায়িত্বর বোঝাও ছিল না। এই মনে আছে আমরা সেকেন্ড ইয়ারে সবাই একসাথে পেলিং গেছিলাম, যখন সেই ঋতুজা বিক্রমকে নিয়ে কি টানাটানি। ওফ ইয়ার, তোর গাড়ির চাকা ওই সব সময় এক জায়গাতেই কেন আটকে থাকে বলতো? তা ভুলটা কি বলেছে রে স্নেহা? কলেজের সবাই তো তোর নাম শুনতেই অজ্ঞান, তোকে ছাড়া কোনো ফেস্টের আয়োজনই হতো না। হ্যাঁ তা তো বটেই, একটা ক্রেজ সত্যিই ছিল। কিছু কিছু সময় এমনভাবে মানুষের জীবনে আসে যখন মানুষ সময়ের হিসেব করতেই ভুলে যায়। ভুলেই যায় কটা বাজে, ভুলে যায় বাড়িতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরতে হবে, বাড়ি ফিরে কাউকে ফোন করার কথা আছে। আর বিশেষ করে যখন আমরা আমাদের প্রিয় কিছু বন্ধুদের সাথে থাকি এবং তাদের সাথে বসে সোনালী অতীতের স্বপ্নময় দিনগুলোর জাল বুনি, তখন তো আরও সময়ের হিসেব নিকেশ ঘেঁটে যায়। অনন্যার ফোনটা বেজে ওঠে। অনন্যা ফোনটা নিয়ে দেখে স্ক্রিনে সিদ্ধার্থ। ফোনটা রিসিভ করে। হ্যাঁ বল। বাড়ি ফিরিসনি এখনো? না রে, গল্প করতে করতে দেরি হয়ে গেছে, এই উঠছি এক্ষুনি। এখনো উঠিসনি? 9টা 20 বাজে। কি? 9টা 20? এই রাখ রাখ, আমি উঠি, বাড়ি যাই, তারপর তোকে ফোন করছি, দাঁড়া। বাড়ি ফিরবি তো নাকি এখন? হ্যাঁ, তাছাড়া কি, বাড়িতে বলেছিলাম 9টার মধ্যে ঢুকে যাব। চল চল এক্ষুনি উঠি, নয়তো মা ঘরেই ঢুকতে দেবে না। চটপট ব্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়েই যাচ্ছিল অনন্যা, পেছন থেকে বিক্রম ওকে ডাকে। অনন্যা, শোন। হ্যাঁ বল। চল তোকে ছেড়ে দিয়ে আসি। আরে তুই আবার? আরে চল না। তোর তো আমার বাড়ির রাস্তাটা উল্টো দিকে হবে। আরে না না, আমারও একটা কাজ আছে সেখানে, তোকে নামিয়ে দিয়ে চলে যাব। ও, এত রাতে কাজ? আচ্ছা ঠিক আছে, চল। দুজনে একটা ক্যাব বুক করে। তারপর ক্যাবে যেতে যেতে তখন সিদ্ধার্থ ফোন করেছিল না? হ্যাঁ রে। কেমন আছে ও? আছে ভালোই। কি করছে? পুনেতে জব পেয়েছে, ওখানেই আছে এখন। এই তো 1 বছর মতো হবে এবার। পুরনো বন্ধুর সঙ্গে এক বিশাল জমজমাট আড্ডা থেকে উঠে এসে একা একা বাড়ি ফেরার সময় মনটা যেমন হয়, তেমনই অনন্যার মনে হচ্ছিল। গাড়ির কাঁচটা দিয়ে বাইরে দেখতে দেখতে যাচ্ছিল। ওই হ্যাঁ বল। কি হয়েছে বলতো তোর? এত চুপচাপ কেন তুই? কই চুপচাপ, এতক্ষণ তো বকবকই করছিলাম। এত বকবক করছিলাম যে সময়েরই খেয়াল ছিল না। না, আমি এখনকার কথাই বলছি। হঠাৎ করে চুপচাপ হয়ে গেলি কেন বলতো? আগে যখন কলেজে পড়তাম তোকে সিদ্ধার্থর নামটা বললেই তুই ইতিহাস ভূগোল সব বলা শুরু করে দিতিস। ও এখন ভীষণ ব্যস্ত জানিস, এখন অত সময় নেই ওর কাছে আমার জন্য। আরে তুই তো এক্ষুনি বললি সবে নতুন চাকরি, তাহলে তো একটু সময় তো দিতেই হবে। আচ্ছা, তুইও যদি এমন সবে সবে চাকরি পেতিস, তুইও তোর প্রেমিকাকে সময় কম দিতিস তখন? না, একটুও না। যা আমাকে আমার প্রিয় মানুষদের থেকে দূরে সরিয়ে দেবে এমন কাজ করতামই না। ওই জন্যই তো কলকাতায় ফিরে এলাম। দেখ, সবাই তো একরকম হয় না, প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়ালিটি, নিজস্বতা আছে। আর সত্যি বলতে আমি চাকরি করলেও যা, না করলেও তাই। আমার বাবার কুবেরের রত্নভাণ্ডার আছে, তাই দিয়ে আমার 14 পুরুষ উতরে যাবে শুয়ে বসে। তবু আমি ফটোগ্রাফি করতে চাই, তাই একটু আধটু এদিক ওদিক যেতে হয়। আমার তো আর পেটের ভাত নিয়ে চিন্তা করতে হয় না। তবে সিদ্ধার্থকে পেটের ভাতের চিন্তা তো করতেই হয় অবশ্য। শুধু পেটের ভাতটুকু না, তোদের বিয়ে, বাবা মার ওষুধ, বছর শেষে একবার ঘুরতে যাওয়া, সবটা ওর আয়ের ওপরই নির্ভরশীল। একটু তো সময় লাগবেই। তবুও আমার খুব খারাপ লাগে, কষ্ট হয়, মাঝে মাঝে রাগও হয় যখন দেখি সরস্বতী পুজো কিংবা অষ্টমীর দিন প্রেমিক প্রেমিকারা একসাথে বেরোয়। কি
কি সুন্দর প্রেমিকরা তাদের প্রেমিকার জন্মদিনে গোলাপ দেয়, কেক আনে। আচ্ছা তুই আমাকে বল, তুই সিদ্ধার্থর সাথে একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখিস তো নাকি? হ্যাঁ দেখি তো। তাহলে একটা সাজানো গোছানো সুন্দর ভবিষ্যৎ পেতে গেলে বর্তমানকে তো একটু হলেও স্যাক্রিফাইস করতেই হবে, তাই না? আচ্ছা এসব ছাড়, আমার কথা বাদ দে, তোর কথা বল। তোর কি খবর? কাউকে পছন্দ হলো নাকি? হুস, তুই তো জানিসই আমার তো আর ওইসব প্রেম ট্রেম হবে না তোদের মতো। আমি ভবঘুরে বাউন্ডুলে মানুষ, ছান্নছাড়াদের মতো জীবন কাটাই। আমার আবার প্রেম? কেন, তোর সেই রুদ্ভির কি খবর? উম, মুম্বাইয়ের ভালো লাগা মুম্বাই অবধি ভাই। এই বাঙালি জীবনে মুম্বাইয়ের ছোঁয়াও লাগবে না। তবুও দিনের শেষে কাউকে তো দরকার হয় বল, যাকে সবটুকু বলা যায়। জানি না রে, আসলে এইসব নিয়ে ভাবিনি। তোর কলেজের দিনগুলো মনে পড়ে? কি কাণ্ডই না করতাম বল। একসাথে ফেস্টগুলোতে গলা চিরে গান গাইতাম, ক্যান্টিনে বসে আড্ডা দিতাম। কি সুন্দর ছিল দিনগুলো। হ্যাঁ মনে পড়ে তো। মাঝে মাঝে মনে হয় সময়টাকে যদি ওখানেই বেঁধে রাখা যেত, কতই না ভালো হতো বল। অনন্যা, তোর বাড়ি চলে এসেছে। ও হ্যাঁ, তোর নাম্বারটা? স্নেহার কাছে আছে, নিয়ে নিস ওর থেকে। ওকে, সাবধানে যাস। হ্যাঁ বাই। বাই। দরজাটা বন্ধ করে দেওয়ার সময় জানালার কাচের উপর ভাসছিল অনন্যার প্রতিচ্ছবি। সেই দিকেই অনেকক্ষণ তাকিয়ে রইল বিক্রম। তারপরে ড্রাইভারকে বলল, চলুন দাদা। বাড়ি ফিরে অনন্যা হাত মুখ ধুয়েই স্নেহার থেকে বিক্রমের নাম্বারটা চায়। এরই মধ্যেই অনন্যার ফোনে সিদ্ধার্থ ফোন করে। কিরে, কেমন গেল দিনটা? ভালো। তারপরে? তারপরে আর কি? আচ্ছা তুই স্নান টান করেছিস তো নাকি? করেছি। আচ্ছা, কখন ফিরলি? এই তো একটু আগেই, জাস্ট ফ্রেশ হয়ে এলাম, তুই ফোন করলি। সে কি এখন? কাকিমা কিছু বলেনি? বাবা দরজা খুলেছিল, মা কিছু বলার আগেই পালিয়ে এসেছি ওপরে। আচ্ছা, বেশ বেশ। সিনেমাটা কেমন করেছে রে? ভালো, বেশ ভালো। এসব ছাড়, তোকে অন্য একটা কথা জানানোর ছিল। হ্যাঁ বল। বিক্রম ফিরে এসেছে জানিস, আজকে স্নেহা ওকে নিয়ে এসেছিল। আরে বাস, তাই নাকি? ওর ফটোগ্রাফির কোর্সটা শেষ? মনে হয়, ঠিক জানি না, পরে শুনবো। আবার চলে যাবে কি না। আচ্ছা খেয়েছিস তুই নাকি রাতেও বাইরে থেকে অর্ডার? না, খাবো। আরে দুপুরে একেবারে রাতের জন্য অর্ডার করে দিয়েছি। এত বাইরের খাবার, এই শরীরটা যাবে তো এবার। আজকের দিনটাই। আচ্ছা খেয়ে নে। আর শোন না, তুই কবে আসবি বলতো? দেখবি একদিন হুট করে এসে তোকে চমকে দেবো। তাড়াতাড়ি আয়, নাহলে বুঝবি ঠেলা। যা খেয়ে নে, আমি একটু ঘুমাই, ঘুম পেয়ে গেছে। ওকে, টাটা। টাটা। বাই বলে অনন্যা ফোনটা রেখে দেয়। ফোনটা খুলে দেখে স্নেহা বিক্রমের নাম্বার পাঠিয়েছে। অনন্যা বিক্রমকে চটপট একটা মেসেজ করে। হাই, আমি অনন্যা। ওকে। খালি ওকে? এরপরে কবে দেখা করবি বল? এই তো আজকেই দেখা হলো, এর মধ্যেই। তুই এমন ছন্ন ছাড়া হয়ে গেছিস কেন রে? না রে, আচ্ছা বল কবে দেখা করতে চাস? তুই কবে ফ্রি? রবিবার হবে? হতেই হবে। কোথায় দেখা করবি বল? ময়দানে চল। ওকে, ডান। ফোনটা রেখে বিক্রম শুয়ে পড়ল। চোখ বন্ধ করে ভাবতে লাগলো কলেজের পুরনো দিনগুলো। বিক্রম বড়লোক বাড়ির সোনার চামচ মুখে নিয়ে জন্মানো ছেলে। কোনোদিনও কোনো কিছুর অভাব হয়নি ভালোবাসা ছাড়া। মাকে ও ছোটবেলাতেই হারিয়েছে। বাবা পরে বিয়ে করেছে, সেই তরফে এর একটি ছেলেও আছে। বিক্রমের যত বয়স বেড়েছে সমানুপাতিকভাবে ওর বাবার সাথে দূরত্বটাও বেড়েছে। ভালোবাসার ক্ষেত্রে চিরকালই অভাগা ছেলেটা। ছোট্টবেলায় পার্কে যখন খেলতে যেত, ওর সমবয়সী একটা অবাঙালি বাচ্চা মেয়ে আসতো খেলতে। বড় হতে হতে যখন ওদের বয়স 16-র দোরগোড়ায়, যখন ওরা ছোট্টবেলার বন্ধুত্বকে প্রেমের সম্পর্কে নিয়ে যাবে ভাবছে, ঠিক সেই সময় মেয়েটার বাবার ট্রান্সফার হয়ে গেল দক্ষিণ ভারতে। তারপরে আর কোনো যোগাযোগ ছিল না। বিক্রমের ধাক্কাটা সামলাতে অনেক সময় লেগেছিল। ক্ষতটা
সেরেছিল যখন বিক্রমের বয়স ওই 18 আর 19-এর মাঝামাঝি। সদ্য কলেজে পা দিয়েছে সে। প্রথম দিনেই নজরে পড়ে নীল রঙের কুর্তি পরা মেয়েটাকে। মেয়েটার সাথে আস্তে আস্তে বন্ধুত্ব হয়। মেয়েটাকে চিনতে শুরু করে। বন্ধুত্বের মাধ্যমে জানতে থাকে মেয়েটার ভালো লাগা, খারাপ লাগা সবটা। বছর দেড়েক পরে বিক্রম ঠিক করে ফেলে এবার সে তার মনের কথা জানাবে। তখন ফেব্রুয়ারি মাস, দিনটা ছিল ভ্যালেন্টাইন্স ডে। বিক্রম গিয়ে দাঁড়ালো সেই মেয়েটার সামনে। ওই তোকে না একটা কথা বলার ছিল। আমিও তোকে একটা কথা বলতে চাই। ও তাহলে আগে তুই বল। না না, তুই বল। ওফ, তুই জানিস তোকেই আগে বলতে হবে কথাটা, তো তাড়াতাড়ি বলে ফেল। তোকে বলেছিলাম না ওই বিয়ে বাড়িতে একটা ছেলের সাথে আলাপ হয়েছিল। জানিস তো ওর সাথে না ফোনে কথা হতো, দু একবার দেখাও করেছিলাম। অ্যান্ড গেস হোয়াট, হি ইজ জাস্ট প্রপোজড মি ইয়েস্টারডে এট মিডনাইট। ও দ্যাটস গ্রেট, আই এম সো হ্যাপি ফর ইউ। তুই যেন কি বলতিস? আমি জানতাম তোর কাউকে ভালো লাগে, শুধু কে সেটা বুঝিনি। তবে আজ এটার উত্তর পাবো আমি জানতাম, তাই তোর জন্য গোলাপ নিয়ে এসেছি। এই নে, গুনে গুনে 70টা গোলাপ আছে। আজকে নিশ্চয়ই তোরা দেখা করবি তো, ওকে এটা দিয়ে দিবি কেমন? তুই এত ভালো কি করে বলতো? আচ্ছা ছাড় এখন অনন্যা, তুই যা, দেরি হয়ে যাবে নয়তো। হ্যাঁ, মেয়েটা অনন্যাই ছিল। এত বছর ধরে বিক্রম ওর ভালোবাসাটাকে নিখাত বন্ধুত্বের মোড়কে মুড়িয়ে রেখেছে। কলেজ শেষে বিক্রম ফটোগ্রাফির কোর্সটা চাইলেই কলকাতা থেকে করতে পারত, তবে ইচ্ছে করেই ও দূরে চলে গিয়েছিল। কারোর সাথে যোগাযোগ রাখেনি এক স্নেহা ছাড়া। স্নেহা আসলে সবটাই জানত। কতবার স্নেহা ওকে বলেছে, কেন নিজেকে কষ্ট দিচ্ছিস? কতদিন একতরফা এইভাবে অনন্যাকে ভালোবাসবি বলতো? যতদিন বেঁচে থাকবো। তাই ফিরে আসার পরে এক প্রকার জোর করেই স্নেহা ওকে নিয়ে যায় সেদিন সন্ধ্যায় সিনেমা দেখাতে। ওখানে এতগুলো বছর পরে আবার অনন্যাকে মুখোমুখি দেখে মনে হয়েছিল যেন ওর পুরনো ক্ষতটায় আবার সজোরে কেউ ধাক্কা মারছে। এরপরে নির্দিষ্ট দিনে আবার দেখা করলো অনন্যা আর বিক্রম। কি রে, তুই জানিস আমি কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছি? আর আমি যে এত বছর ধরে অপেক্ষা করছি। হ্যাঁ, কি বললি? একটু জোরে বল। না না কিছু না, বলছিলাম যে সরি রে, তোকে এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছি। চল ওই গাছটার দিকে গিয়ে বসি। হ্যাঁ চল। আজকে না বেশিক্ষণ বসা হবে না। কেন? তুই তো বললি আজকে তুই ফ্রি আছিস। হ্যাঁ, আসলে আমার এক কাকার মেয়ের বিয়ে আছে। ওরা ওই শিলিগুড়ি থাকে। মা তাই কিছু কেনাকাটা করবে, আমাকে সঙ্গে যেতে বলেছে। ও না না, তাহলে যা। হ্যাঁ, আসলে মা বললো তো, মা বললে কিছু ফেলতে পারি না। মায়েরা কিছু বললে সেই কথা না রেখে থাকা যায় না বল। মানে? না আসলে মা নেই তো, তাই ঠিক জানি না। মনে পড়ে মায়ের কথা? ওর না রে, মা কি জিনিস বুঝলাম কই। আমার মাকে তো মনেই পড়ে না। ভাগ্যিস ছবিগুলো ছিল, নয়তো কোনটা আমার মা তাই জানতাম না। তুই বল, একটা 1.5 বছরের বাচ্চা কি বুঝবে, কি বা মনে রাখবে? মন খারাপ করিস না। মন খারাপ? ওসব আমার জন্য নয় রে। একটা মানুষ সব হারাতে হারাতে অভ্যস্ত হয়ে যায়, তার আর আলাদা করে কিছুই মনেই হয় না। জানিস, তুই যখন কলেজ শেষে এমন হুট করে চলে গেছিলি, আমার না ভীষণ মন খারাপ হয়ে গেছিল। রোজ ভাবতাম যে তুই একবারও জানিয়ে গেলি না কেন। তোর সাথে কত যোগাযোগ করার চেষ্টা করেছি জানিস, কিছুতেই পারিনি। আচ্ছা, অমন হুট করে চলে গেলি কেন রে? ও যা তো, ওইসব পুরনো কথা বাদ দে, এখন তো চলে এসেছি। আর যাবি না তো আমায় একা ফেলে? না। জানিস, কি? না কিছু না। আরে বলবি তো নাকি? মাঝে মাঝে ভীষণ একা লাগে। আমার আর সিদ্ধার্থ সম্পর্কটায় আজকাল খুব লেফট আউট ফিল করি। সেদিনই তো তোকে বোঝালাম। না রে, ব্যাপারটা অত সহজ নয়। গত 3 দিন ধরে আমাদের সেভাবে কোনো যোগাযোগই নেই। আমি মেসেজে গুড মর্নিং লিখলে রিপ্লাই আসছে গুড নাইট। কি ওর কোন প্রজেক্ট সাবমিশন আছে তাই। তাহলে তো হয়েই গেল। ওর প্রজেক্ট সাবমিশন অবধি দেখ, ও তো জানিয়ে দিয়েছে ও ব্যস্ত থাকবে। তুই বুঝছিস না, সময় পেলে কথা বলা আর সময় বের করে কথা বলার মধ্যে তফাৎ আছে। মাঝে মাঝে মনে হয় বড্ড ভুল করে ফেলেছি।
এতটা না এগোলেই হতো। এতগুলো স্বপ্ন এত আগে থাকতে না দেখলেই পারতাম। ও কেমন বদলে যাচ্ছে। না রে, সিদ্ধার্থ খুব ভালো ছেলে। আমার মনে হচ্ছে তোদের কোথাও ভুল বোঝাবুঝি হয়েছে, জানিস, মিটিয়ে নিস। কিছু ভেঙে ফেলা খুব সহজ রে, জোড়া লাগানো খুব কঠিন। জানিস, বাইরে থেকে তুই নিজেকে যত খুশি বদলে ফেলেও ভিতরের বিক্রমটা সেই এখনো আগের মতন রয়ে গেছে। তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ, এই যে তুই এখনো সেই আগের মতন ধৈর্য নিয়ে আমার সব কথা শুনিস মন দিয়ে, তারপর সমস্যাগুলো সুরাহা করার চেষ্টা করতে থাকা, সেই আগের মতনই। বিক্রম অনন্যার একটা হাতের ওপর হাত রেখে বলে, এই বন্ধুকে তুই সারা জীবন তোর পাশে পাবি, সব সময় পাবি, যখনই তোর দরকার হবে। আমি জানি সেটা, আর কারোর উপরে বিশ্বাসটা রাখতে পারি না শুধুমাত্র তোকে ছাড়া। যে যাই হয়ে যাক, আমি জানি তুই থাকবি। এই, মা ফোন করছে, উঠতে হবে। চলে যাবি এখনই? ওই, আর একটু থাকা যায় না? মা অপেক্ষা করছে। কিছু সময় সত্যি এমন হয় যে আমরা সেই সময়গুলোকে আটকে রাখতে চাই, কিন্তু পারি না কিছুতেই। যে মুহূর্তগুলোকে আমরা নিজেদের দুর্বল করব ভাবি না, বারবার সেই মুহূর্তগুলোতেই দুর্বল হয়ে পড়ি। তাই তো যতবার বিক্রম ভাবুক সে অনন্যার প্রতি আর দুর্বল হবে না, তবুও সে ভাবনা বাস্তব রূপ পায় না। তাই হয়তো এখনো বিক্রম গাছের তলায় চুপ করে বসে অনন্যার সামনের পথ ধরে এগিয়ে চলা দেখে যাচ্ছে, আর মনে মনে হয়তো ভাবছে, कभी ना जाओ छोड़कर कि दिल अभी भरा नहीं, अभी ना जाओ छोड़कर कि दिल अभी भरा नहीं। মায়ের সাথে কেনাকাটা করে এসে অনন্যা দেখে বিক্রমের মেসেজ। কেনাকাটা হলো? হ্যাঁ। এর মধ্যে আবার সিদ্ধার্থও ফোন করে। ওই, কিরে, কেমন আছিস? শেষমেশ মনে পড়লো তাহলে? আমি তো ভাবছিলাম তুই ভেবেছিস আমি মরেই গেছি। আবার সেই উল্টোপাল্টা কথা? তোকে তো বলেছিলাম আমি ব্যস্ত থাকবো কটা দিন। এই প্রজেক্টটা খুব দরকার ছিল আমার জন্য। সব ঠিকঠাক থাকলে একটা প্রমোশন পেতে পারি, তাহলে তারপরেই আমি ফিরে কাকুর সাথে এবার কথা বলবো। তোর সমস্যাটা কি জানিস? তুই আগামীকাল নিয়ে ভাবতে ভাবতে আমাদের আজটা নষ্ট করে ফেলছিস। তুই রাখ ফোন, এখন আমার ভালো লাগছে না, পরে কথা বলবো। এরই মাঝে সিদ্ধার্থ অনেকবার যোগাযোগ করতে চেয়েছে অনন্যার সাথে, কিন্তু অনন্যা সেভাবে আর সাড়া দেয়নি। অন্যদিকে অনন্যা আর বিক্রম ময়দান পেরিয়ে আরো নানান জায়গায় একসাথে ঘুরতে গেছে। ওদের সম্পর্কটা বন্ধুত্বের আগুল ছাড়িয়ে আরো নিবিড় হতে শুরু করেছে অজান্তেই, হয়তোবা জেনেই। ওই, চল আমার বাড়ি যাবি? হ্যাঁ, যাওয়াই যায়, কিন্তু হঠাৎ? আরে মা ছানার কোপ্তা করেছে, তুই ভালোবাসিস না, চল। কথাটা শেষ করেই অনন্যা হুট করে বিক্রমের হাতটা ধরে টান দেয়। অনন্যা হাত ধরে টান দিতেই বিক্রম কেমন যেন জড়সড় হয়ে গেল। কি রে, কি হলো? সিদ্ধার্থ জানলে কিছু ভাববে না তো? ওর কিছু মনে করার কি আছে? আর আমি তো তোকে বলেছি আমার আর ওর সাথে কথা হয় না। দেখ, আমার আর ওর সম্পর্কটা অনেক আগেই মরে গেছে, আর ও এখানে এলে আমি সামনাসামনি সব শেষ করে দেব। ঠিক তো? একদম ঠিক। আচ্ছা, এবার তো চল। বিক্রম অনন্যার বাড়ি এসে বলে, ওই, কেউ নেই? আরে না রে, মা বাবা গেছে ওই কাকার মেয়ের বিয়ে বাড়ি। তোকে বলেছিলাম না, ওই জন্যই তো একা একা ভালো লাগছিল না, বোর লাগছিল, তাই তোকে আসতে বললাম। তুই যে বললি কাকিমা রান্না করেছে? হ্যাঁ, আমার জন্য করে রেখেই তো গেছে। অনেকটা আছে, তোর হয়ে যাবে, দাঁড়া দিচ্ছি। অনন্যা প্লেটে করে বিক্রমকে ছানার কোপ্তা দেয়। কি হয়েছে রে? কাকিমারাতে সত্যি জাদু আছে রে।
সেই কলেজের সময় যেমন ছিল সেই রকম একই রকম স্বাদ, উল্টে যেন স্বাদ আরও বেড়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে দুজনে হাত ধরে চলে যায় অনন্যার ঘরে। অনন্যা মনে মনে একবার ভাবল সে এটা কি করছে। ও তো বিক্রমকে মিথ্যে বলল, ও তো সিদ্ধার্থের সঙ্গে সম্পর্ক শেষ করার মতন কোনো কথাই ভাবেনি। বিক্রম সামনে থাকলে যেন কেমন সব গুলিয়ে যায় অনন্যার। কিন্তু সিদ্ধার্থকে সে ভালোবাসে, ওর সাথেই গোটা জীবনটা কাটাতে চায়। এখনো নিজের ভবিষ্যতের কথা ভাবলে সিদ্ধার্থের চোখই ভাসে ওর চোখে। কি রে, কি ভাবছিস বলতো? না, কই কিছু না তো। শোন না, কি বল? একটু কাছে আয়। হ্যাঁ বল। কথাটা বলেই বিক্রম অনন্যার কোমরে টান মেরে অনন্যাকে নিজের কাছে নিয়ে আসে। অনন্যার চুলগুলো বিক্রমের মুখের উপর পড়ল। বিক্রম আস্তে আস্তে সেগুলো সরিয়ে বলল, জানিস, তোকে সেই কলেজের প্রথম দিন থেকেই আমি ভালোবেসেছি। ওই যে নীল কুর্তিটা পরে এসেছিলি, আমার আজও মনে আছে। তোকে বলবো বলবো করে না বলে ওঠাই আর হলো না কোনোদিনও। সিদ্ধার্থ আর তোর মাঝে আমি আসতে চাইনি জানিস, কোনোদিনও না, কখনো না। কিন্তু এখন যখন আর তোদের মধ্যে সম্পর্কটা নেই, তখন আর আমার আর কোনো সংশয় নেই রে। এবার আমি সত্যিই তোকে নিজের করে পেতে চাই, আর দূরে পালাতে চাই না। অনন্যা সবটা শুনে নিমেষে নিজের ঠোঁটটা মিশিয়ে দিল বিক্রমের ঠোঁটে। এতদিন ধরে স্বপ্নে দেখা প্রেয়সীর স্পর্শ পেয়ে বিক্রমের সারা শরীর কেঁপে উঠতে লাগলো। ধীরে ধীরে ওদের মাঝের সমস্ত দূরত্ব একটু একটু করে কমতে লাগলো। বিক্রম খুব সন্তর্পণে অনন্যার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। ধীরে ধীরে তা ভারী হচ্ছে, আরো ভারী, আরো উষ্ণ, আরো একটু দীর্ঘ হচ্ছে। এতগুলো বছরের ক্লান্তি, একাকিত্ব, অভিমান সব জড়িয়ে যাচ্ছে অনন্যার কানের পাশ বেয়ে নেমে পড়া চুলগুলোতে। একটু বেশি সময় সেখানেই ঠোঁটগুলো রেখে দিতে মন চাইছে বিক্রমের। নাক ঠেকিয়ে অনন্যার শরীরের গন্ধ নাক বুঝে টেনে নিচ্ছে বিক্রম। তারপর সময় বুঝে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে অনন্যার সারা শরীরে। অবশেষে ওদের দুজনের মধ্যে শারীরিক দূরত্ব কমতে শুরু করেছে। ধীরে ধীরে দুজনে মিশে যাচ্ছে একে অপরের সাথে। অনন্যার নখের আঁচড়ের কাটাকুটির দাগ খেলে যাচ্ছে বিক্রমের পিঠে, আর বিক্রমের ঠোঁটের ছোঁয়ায় কেঁপে কেঁপে উঠছে অনন্যার গোটা শরীর। এরপর তাহলে সহজেই অনন্যাকে চিটার বলে দাগানোটা মুশকিল হবে না। কিন্তু সিদ্ধার্থর কি হবে? আচ্ছা, বিক্রম যদি জানতে পারে সিদ্ধার্থর সঙ্গে অনন্যার সম্পর্কটা এখনো আছে, বা অনন্যার সম্পর্কটা মোটেও শেষ করেনি, এমনকি শেষ করার কথা ভাবেও নি, তাহলে বিক্রম কি করবে? আর যদি এমন কোনো দৃশ্যের ব্যাপারে সিদ্ধার্থ জেনে যায়, তখন সে কি করবে? যদি জানতে হয় তাহলে শুনতে হবে আগামী পর্ব, মানে দ্বিতীয় পর্ব, আগামী বৃহস্পতিবার রাত ঠিক 8:40-এ। স্টোরি শেডস অরিজিনালস প্রেজেন্সে আজ তুমি শুনেছ অনুস্মিতা মিত্রের কলমে লাভ আজকালের প্রথম পর্ব। গল্পের প্রধান ভূমিকায় অনন্যা মৈত্রী দে, সিদ্ধার্থ অর্ণব বেরা, বিক্রম পার্থ অরণ্যদেব, স্নেহা প্রীতি কর্মকার এবং গল্পের কথক ও সম্পূর্ণ নির্দেশনায় বিশ্ব বৈরাগী।
আসছি আগামী সপ্তাহের বৃহস্পতিবার রাত ঠিক 8:40 গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ পাশে থাকুন, প্রেমে থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন লাভেরিয়া, দি এরিয়া অফ লাভ।